টপিকটা এটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। এটার নাম হচ্ছে ব্রেক ইভেন। এটা কি নিউ চ্যাপ্টার? এটা কি নিউ টপিক চ্যাপ্টার? টপিক বলতে পারো, নট এ চ্যাপ্টার, ইট ক্যান বি এ নিউ টপিক। সো এটাকে বলছি আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস। আর এই টপিকটা বা এই চ্যাপ্টারটার যে আসলে আমরা কি নিয়ে কাজ করি, এটা হচ্ছে গিয়ে আমরা আগেই বলেছি আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু সাথে কাজ করে ইয়েদের সাথে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কিন্তু বিজনেসের সাথেও কাজ করে, যে টাকা পয়সা লেনদেন বা একটা বিজনেস আমি হুট করে শুরু করতে চাই, আমি এই বিজনেসটা করলে আসলে প্রফিট হবে কি হবে না, কতটা কতটুকু কি অবস্থা গেলে বা কতদিন পরে আমার প্রফিট হতে পারে, সেই অনুযায়ী একটা প্ল্যানিং কিন্তু করা দরকার। হুট করেই চিন্তা করলাম আর বাজারে একটা বিজনেস শুরু করে দিলাম, এমনটা করলে অনেক সময় বিজনেসটা সাকসেসফুল নাও হতে পারে। তো এই যে এটা এই ইয়েতে আমরা এই চ্যাপ্টারটাতে মোটামুটি এরকমই একটা কিছু দেখব, যে যেখানে আমরা ওভারঅল আলোচনা করব যে একটা বিজনেস যদি আমি শুরু করি, সেই বিজনেসটার এমন একটা ডিসিশনে আসবো যে সেটা হয়তোবা আমাকে প্রফিট দিবে কিনা, বা হয়তোবা কতদিন পরে আমি এটার লাভের মুখ দেখবো, অথবা এমন হবে কিনা যে কতদিন পরে হয়তোবা লাভ না হোক লস না হোক একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যাব যেখানে আমার যে টাকাটা আমি ইনভেস্ট করেছি সেই টাকাটা উঠে যায়। তো এইটা বেসিক্যালি আমরা পড়ি হচ্ছে আমাদের একটা কোর্স আছে 2-1-এ, মানে থার্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টার, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমি। ও ইঞ্জিনিয়ারিং, এটা বেসিক্যালি আমাদের পড়ানো হয় থার্ড ইয়ারের দিকে ইঞ্জিনিয়ারিং ইকোনমিতে। আর পাশাপাশি আরো কয়েকটা জায়গাতে পড়ানো হয়। আহ এটা অনেক সময় ওই যে আমরা গত চ্যাপ্টার যেটা পড়েছি ক্যাপাসিটি প্ল্যানিং ছিল, ক্যাপাসিটি প্ল্যানিং এর সাথেও ক্যাপাসিটি প্ল্যানিং এর সাথেও অনেক সময় এটা রিলেটেড হয়, ক্যাপাসিটি প্ল্যানিং এর সাথে অনেক সময় এটা রিলেটেড থাকে। হ্যাঁ, তো এই দুটা তো ইস্যু গেল। এর বাইরেও আহ অনেক সময় এইটা আমাদের আরেকটা কোর্স আছে 6 সেমিস্টার, মানে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার যেটা বলছি সেকেন্ড টার্ম, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টে আসে, অপারেশনস ম্যানেজমেন্টে আসে। আর এই জিনিসটা আবার যারা আমাদের বিজনেসের বিবিএ এমবিএ যারা করে তাদের ক্ষেত্রে এটা ওরা পড়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। বা আমাদের বিএফটি তে যদি বলি, বিএফটি তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট আছে, ওরা কিন্তু 4 বছরের ডিগ্রি করে, ওখানে ওরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। বা আমাদের বিবিএ যারা ওরাও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কিন্তু এখানে বেসিক্যালি এমন একটা টুলস, এই টুলসটা ইউজ করলে আমরা যে কোনো বিজনেস বা যে কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে এটা প্রফিটেবল হবে বা লাভের মুখ আমি কতদিনে দেখবো। আর তার সাথে আমাদের কিছু জিনিস দরকার হবে, রিলেটেড কিছু জিনিস দরকার হবে, লাইক আমাদের ডিমান্ড ফোরকাস্টিংটা অনেক সময় দরকার হবে। ডিমান্ড ফোরকাস্টিংটাও অনেক সময় দরকার হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে সিদ্ধান্ত আসলে আমরা যে নিচ্ছি, এই যে বিজনেসটা করতে যাচ্ছি, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ডিমান্ড ফোরকাস্টিংটাও দরকার হবে। তো তোমাদের বইয়ের ভিতরে এই চ্যাপ্টার, এই নামে একটা চ্যাপ্টার আছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। এখন বইয়ের এডিশন অনুযায়ী আলাদা হয়, বা একটু বইয়ের চ্যাপ্টার গুলো দেখবা, ঠিক আছে? তো ওভারঅল আমি আমার কাছে এখন বইটা আছে, আমি বইয়ের কিছু যে পয়েন্ট অনেক সময় বলে দিব, ওগুলো একটু পড়তে হবে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, আর স্লাইডটা তো দিয়েই দিব, ঠিক আছে? যাক, আমরা জাস্ট এইখানে আমাদের এই 3টা পয়েন্ট লেখা আছে দেখতেই পাচ্ছ, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড, এই 3টা পয়েন্ট তোমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস এর আগে মধ্যে এই 3টা পয়েন্ট সবাই লিখে ফেলা, তারপরে আমরা শুরু করব। লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই ফার্স্ট 3টা পয়েন্ট করে দেওয়া আছে, যেটা বুলেট পয়েন্ট দেওয়া আছে, এই 3টা পয়েন্ট লিখতে হবে সবাই।
এখনো অনেকে আসতেছে, ভালো, যা আসতে পারলে খারাপ না। আর যারা আসছো অ্যাটেন্ডেন্স গুলা ইনবক্সে দিয়ে দিও। ইয়েস স্যার, লেখা হয়েছে। দেখা হয়েছে না? আচ্ছা, আমি আরেকটা টপিক একটু বলি। যে একটা বললাম হচ্ছে আমি ইন্ডিয়ান ইকোনমিতে কাজ করি, হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে আমাদের অপারেশনস ম্যানেজমেন্টে কাজ করি। পাশাপাশি আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে 3-1-এ, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওখানে আমাদের একটা সেশনাল বা ল্যাব থাকে। ওই ল্যাবের মধ্যে আমরা যখন কাজ করি, আমাদের যে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কনসেপ্ট জেনারেশন বা ডেভেলপ করি, সেখানেও আমরা ফাইনালিশিয়ালি অ্যানালাইসিস করি যে এই যে প্রজেক্টটা আমি, এই প্রোডাক্টটা আমি বাজারে ছাড়তে যাচ্ছি, আমাদের বাজারে কি পরিমাণ ডিমান্ড আছে আর সেই অনুযায়ী আসলে বাজারে সেলস হবে কিনা, এবং সেলস হলে কত দিনের মধ্যে বা কত কোয়ান্টিটি সেলস করলে আমরা প্রফিটের মুখ দেখবো। ঠিক আছে, সেটা কিন্তু আমরা ওখানেও আমরা অ্যানালাইসিস করি। তো মোটামুটি বুঝতেই পারছো, এইটা এমন একটা টুলস, এই টুলসটা যদি তুমি জেনে ফেলো, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কিন্তু হুট করেই, যে কোনো অন্যান্য বিজনেসম্যান হুট করে চিন্তা করে বিজনেস শুরু করে দেয়, এমনটা করলে আসলে অনেক সময় লসও হতে পারে। কিন্তু আমরা যদি একবারে অ্যানালাইসিস করেই বাজারে প্রোডাক্টটা ছাড়ি, সেক্ষেত্রে মনে হয় তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে না। লসের সম্ভাবনা কমে যায়। লসের সম্ভাবনা ডেফিনেটলি ও স্যার, আছে, কিন্তু কমে যায়, যেহেতু ও আমরা স্যার, বাজার অ্যানালাইসিস কমে যায়। করেছি। জি স্যার। কমে যায়, কারণ কারণ কি, আনসার্টেনিটি সব জায়গাতেই আছে। যেমন অলরেডি অনেকে বিজনেসের জন্য কিন্তু এই ঈদের আগে আগে অনেক প্রোডাক্ট মানে প্ল্যানিং করছিল, অলরেডি তারা বানিয়ে ফেলেছে। কিন্তু এই যে বর্তমানে যে করোনা ইস্যু, এই ইস্যুর কিন্তু কারণে কিন্তু হতে পারে অনেকে প্রফিটটা নাও তুলতে হতে পারে। কারণ কি, হয়তো মার্কেট গুলো খুলছে না, তারা কিভাবে কি করবে, তাই না? এরকম অনেকগুলা ইস্যু কিন্তু হতে পারে। তো ইয়েস স্যার। আমাদের মেইন হচ্ছে আনসার্টেনিটি। এখানে অনেকগুলা, এই যে ইস্যুটা বললাম, করোনার ইস্যু, এটা কিন্তু আনসার্টেনিটি মানে সার্টেন না। হ্যাঁ, মানে অনিশ্চয়তা বাংলায় যদি বলি। কিন্তু ওভারঅল আমরা চিন্তা করছি এখানে কোনো আনসার্টেনিটি নাই, মানে সবকিছুই ওকে, সেভাবে চিন্তা করছি। তবে আমরা নিয়ার ফিউচার যখন ওই যে বললাম যে কোর্সটা, যে ইঞ্জিনিয়ারিং ইকোনমি যখন পড়বো, তখন আমরা দেখবো যে এখানে আনসার্টেনিটি বলেও একটা ব্যাপার চলে আসবে। ঠিক আছে, তা আপাতত আমি আগেই বলেছি এগুলো খুব ফান্ডামেন্টালস বা বেসিক জিনিস। সো এখানে এখন এত ডিপে আমরা যাব না। আমাদের যে কোর্সটা, এই কোর্সটা আমরা শুধু একটা ধারণা নিব। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের বইটাও আমার কাছে আছে। তো বই থেকেও আমি দু একটা পয়েন্ট হয়তো বা বলবো, যে এগুলো একটু তোমরা পড়বা, পড়লে আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি আগে এখান থেকে বলি, এটা লিখে ফেলেছো তা আসলে ঘটনাটা কি ঘটে সেটা বলি। তো এখানে এগুলো সব লিখে ফেলেছো, আমি মুছে দিচ্ছি। এখানে আমাদের ব্রেক ইভেন অ্যানালাইসিস আসলে এটা কি হয়, এখানে হচ্ছে আমাদের এমন ব্রেক ইভেন অ্যানালাইসিস আসলে কি, এখানে হচ্ছে ব্রেক ইভেন মানে হচ্ছে এমন একটা পয়েন্ট খুঁজে বের করা, যেখানে আমার আয় মানে ইনকাম, আয় মানে হচ্ছে আমাদের ইনকাম বা রেভিনিউ, আর ব্যয়, ঠিক আছে, ব্যয় মানে হচ্ছে কি কস্ট, সমান হয়। আচ্ছা, মনে করো একটা বিজনেসে, লাইক একটা বিজনেস করতে যাচ্ছ, সেই বিজনেসে তুমি ইনভেস্ট করলা 1 মিলিয়ন, এত মিলিয়ন, $1 মিলিয়ন ইনভেস্ট করলা, লাইক এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে তোমার ইনভেস্ট করলাম, মানে এটা কিন্তু তোমার খরচ, খরচের খাতায় বলা যেতে পারে। সিমিলারলি তুমি একটা সার্টেন পিরিয়ডে যাওয়ার পরে দেখলা যে তোমার বিজনেসটা এখন 1 মিলিয়ন রেভিনিউ করেছে। তাহলে বলো, এই বিজনেসে কোনো লাভ আছে? না স্যার। না স্যার। এটা আবার তো লস স্যার আছে? জাস্ট খরচাটা উঠছে। না স্যার, না লসও স্যার। নাই। লসও নাই, লাভও নাই। মোট কথা হচ্ছে এমন একটা জায়গা, মানে এই যে 1 মিলিয়ন রেভিনিউ করতে গেলে ডেফিনেটলি তোমাকে একটা সার্টেন কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করতে হয়েছে, জি স্যার। জি স্যার। তাই না? টু গেট দা 1 মিলিয়ন রেভিনিউ, একটা সার্টেন অ্যামাউন্ট, সার্টেন কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি লিখি, সার্টেন কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করতে হয়েছে।
জি স্যার। তো আসলে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস করে আমরা খুঁজে বের করি যে কত কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করলে আমাদের লাভের মুখে লাভও হবে না, অন্তত লসও হবে না। আমরা যদি এই মার্জিনটা জেনে ফেলতে পারি যে লাইক 100টা প্রোডাক্ট বিক্রি করতে পারলে, তার মানে আমার টার্গেট কি হবে মানসিক ভাবে, যে 100টা প্রোডাক্ট যদি আমি সেল করতে পারি আমার লাভও হবে না, আমার লসও হবে না। ঠিক আছে, ইনভেস্টটা মানে উঠে যেটা আসবে, মোট যে কথা টাকা ইনভেস্ট আমার করতে ওটা উঠে আসবে। যেই টাকাটা ইনভেস্ট করেছিলাম বা খরচ করেছিলাম সেই টাকাটা কিন্তু উঠে আসবে। ঠিক আছে। আর সেকেন্ড যে ব্যাপারটা, যদি তোমরা ওই লিমিটটা বুঝে ফেলো বা ওই টার্গেটটা বুঝে ফেলো যে তোমার টার্গেট হচ্ছে 100টা পট সেল করলে পারলে তোমার ব্যবসায় লস হচ্ছে না, লাভের কথা আলাদা, লস হচ্ছে না। তো এই জিনিসটা যখন তোমার মধ্যে সাইকোলজিক্যাল ভাবে চলে আসবে, তুমি যদি বাই চান্স বিজনেসটা তোমার ভালো না লাগে, তুমি বলতে পারো ঠিক আছে আমার টার্গেট 100টা পটটা সেল করে, 100টা সেল করার পর আমি বিজনেসটা করবো না। হতে পারে। আবার এমনও হতে পারে যে পরিস্থিতি খুব খারাপ, তুমি ওয়েট করে বসে থাকা উচিত তোমার, যে আগে বন্ধ না করে, আগে বন্ধ করলে কিন্তু তুমি অ্যানালাইসিস বা বিজনেস অ্যানালাইসিস করে নাও বুঝতে পারো। কিন্তু তুমি যদি এই অ্যানালাইসিসটা প্রথমেই করে রাখো, তুমি দেখলা যে 80টা সেলস হয়েছে, বুঝলে ঠিক আছে আর 20টা সেলস করতে পারলে আমার কি হবে, আমার কিছু একটা অন্তত আমার টাকাটা উঠে আসলো, মানে বাংলা ভাষায় আমাদের বিজনেসম্যানরা যেভাবে বলে যে আমার যে টাকাটা খরচ করেছিলাম সেই টাকাটা উঠে আসলো, আমার চিন্তা নাই। ঠিক কিনা? তো এইখানে এই ব্রেক ইভেন পয়েন্টটাই হচ্ছে ওই পয়েন্টটা Yes, যেখানে sir. আমার ওই লাভও হয় না লসও হয় না। আর এই জায়গাটাতেই ওই কোয়ান্টিটি প্রোডাক্টটা সেল করতে, কত কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করতে হয় বা সেক্ষেত্রে কত টাকা আয় হয়, সেই জিনিসগুলাই আসলে আমরা এখানে অ্যানালাইসিস করতে যাচ্ছি। ঠিক আছে। তার মানে বুঝতে পারছো এখানে দুটা জিনিস কিন্তু তোমার মধ্যে চলে আসতেছে। তার মানে কিছু খরচের ব্যাপার, টাকা পয়সা, এই যে যেটা ইনভেস্ট বা খরচ করছো তুমি, সেটা কিন্তু ডেফিনেটলি তোমার চলে আসবে। বুঝতে পারলাম কিনা? কিছু খরচের ব্যাপার চলে আসবে। আবার কিছু আয়ের ব্যাপারও চলে আসবে, প্রোডাক্টটা যদি তুমি সেল করো। ঠিক কিনা? একটা প্রোডাক্টের দাম 10 টাকা দিয়ে বিক্রি করছো। আচ্ছা তুমি একটু কমনলি চিন্তা করো যে তুমি একটা ছোট চিন্তা করলা যে একটা ফুড কার্ট দিব। রাস্তার মধ্যে যে ফুড কার্ট গুলো হয়, একটা ছোট মিনিয়েচার ভাবে আমি একটা ফুড কার্ট দিব। সেখানে 7-8টা আইটেম বিক্রি করবো বা একটা প্রোডাক্ট বিক্রি করবো। ঠিক আছে? এখন এরকম ফুড কার্ট বা এগুলো যখন তুমি বসাতে যাবা, তুমি একটা প্রোডাক্ট বানাতে গিয়ে তোমার ওভারঅল কস্টিং হলো লাইক 10 টাকা। তুমি কি 10 টাকায় বিক্রি করবা বলো? না, হয়তো বা 15 টাকা বিক্রি করবা বা 12 টাকায় বিক্রি করবা। ঠিক কি না? কিন্তু এই যে 12 টাকা বা 15 টাকায় বিক্রি করছো, এই বিক্রি Yes, sir. সার্টেন পিরিয়ড পর্যন্ত তোমার বিক্রি করতে করতে একটা জানতে হবে যে কতদিন পরে আমার এই ফুড কার্টটা যখন আমি বসিয়েছি, গাড়িটা বানাতে আমার 1 লাখ টাকা লেগেছে, আমার যে ওভেনটা, আমার যে ফ্রিজ, এগুলা করতে আমার আরো 1.5 লাখ টাকা লেগেছে, এরকম কিন্তু কিছু খরচ থেকে যায়। ঠিক কিনা? এই খরচের টাকাটা আমার কবে উঠবে? এই জিনিসগুলা কিন্তু এনালাইসিস এর মধ্যে চলে আসে। মোট কথা, আমরা যখনই এই ব্রেক ইভেন এনালাইসিস করতে যাব, আমাদের কিছু কস্টিং এর জিনিস মাথার মধ্যে চলে আসবে। কস্টিং, হ্যাঁ? সেই কস্টিং এ দুই টাইপের কস্টিং হয়। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই ফিক্সড Variable কস্ট cost. একটা ভেরিয়েবল, এন্ড ফিক্সড কস্টের আন্ডারেও কিছু আছে। এই পয়েন্টগুলো তোমরা লিখো, আমি দুইটা করে বুঝিয়ে দিচ্ছি। সবগুলো এখন বোঝাতে গেলেও হয়তোবা তুমি বুঝবা না, কিন্তু কিছু জিনিস বুঝিয়ে দিব। চিন্তার কিছু নাই, নেক্সট সেমিস্টারে অ্যাকাউন্টিং আছে, ওখানে এইগুলো আরো ডিটেইলস বুঝে ফেলবা, কস্টিং এর জিনিসগুলো। ঠিক আছে, যাক আমি তারপরেও বুঝিয়ে দিব। স্যার তুমি এখানে জাস্ট, ফিক্সড কস্টের নিচে পয়েন্ট গুলো লিখবো, যে হ্যাঁ মার্ক হ্যাঁ, করা ফিক্সড পয়েন্ট কস্টের গুলা, নিচে এই যে বুলেট পয়েন্ট করে ট্যাক্সেস। দেওয়া আছে, হ্যাঁ। ঠিক আছে, এই ওকে স্যার। ফিক্সড কস্টটার হেডিংটা লিখে যে এমন একটা কস্ট, এটা আসলে প্রথমে খরচ হয়, এরপরে কিন্তু আর খরচ হয় না। ঠিক আছে, ইনিশিয়ালি একটা খরচ হয়, এটাকে বলছি আমরা ফিক্সড কস্ট। এটা প্রোডাক্টের কোয়ান্টিটির সাথে কোনো ইমপ্যাক্ট ফেলে না। ফিক্সড কস্টটা কিন্তু যেই কটা প্রোডাক্টই সেল করি না কেন, ওটার সাথে কোনো ইমপ্যাক্ট জেনারেলি ফেলে না। কিন্তু ভেরিয়েবল কস্ট প্রোডাক্টের কোয়ান্টিটির সাথে ইমপ্যাক্টটা ফেলে। আমি এটা বুঝিয়ে দিব, আগে তোমরা লিখে ফেলো। ফিক্সড কস্টের আন্ডারে লিখো এবং ভেরিয়েবল কস্টের আন্ডারে এই পয়েন্টগুলো সবাই লিখে ফেলো। অরিত্র, কিছু বলতে চাও? স্যার জাস্ট ছোট একটা কোশ্চেন, যে ব্রেক ইভেন অ্যানালাইসিস তাহলে জিনিসটা হলো এরকম যে আমরা যতটুকু ইনভেস্ট করছি অতটুকুই কিভাবে পাবো সেই প্ল্যানটা? মানে ওই স্পেসিফিক পয়েন্টটা যেতে আমার কতটুকু প্রোডাক্ট সেলস করা লাগবে, সেরকম একটা কিছু, যাতে আমরা বুঝতে মানে পারি যে অন্তত আমার কতটুকু বিজনেস যদি আমি এইটুকু যদি করি অন্তত, ওর পরে আমার লাভ হবে। মানে আমার জাস্ট একটা টার্গেট তৈরি করে নেওয়া এর মেন্টালি, যে এইটুকু অন্তত আমার সেলস করার কোনো মার্কেট ডিমান্ড আছে কিনা। যদি নাই থাকে, ওই প্রোডাক্টটা বা ওই বিজনেসে যাওয়াই যাবে না, এরকম কিছু আর কি। ও আচ্ছা, ঠিক আছে স্যার।
ভেরিয়েবল কস্টে দুইটা পয়েন্টে লিখবো। হ্যালো, স্যার সাদাত স্যার, বলেছিল হ্যাঁ ভেরিয়েবল কস্টে দুইটা পয়েন্টে লিখবো। হ্যাঁ, দুটো পয়েন্ট। ওকে। এখনো হয়নি? মিনিটস স্যার। আচ্ছা, স্যার লিখো। 1 মিনিট জাস্ট। হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা যাক, মোটামুটি অনেকেই লিখে ফেলছে, আমি একটু শুরু করি আর তোমরা তো পাশাপাশি লিখতে থাকো। আচ্ছা, ফিক্সড কস্ট কোনটা? ফিক্সড কস্ট হচ্ছে এরকম স্যার। কিছু কস্ট, যেই কস্টটা আসলে যেই কোডের প্রোডাক্ট আমি তৈরি করি না কেন তার সাথে এর কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে? আর ভেরিয়েবল কস্ট হচ্ছে এমন কোনো কস্ট যেই কস্টটা আমি যেই কয়টা প্রোডাক্ট তৈরি করব তার সাথে এটার একটা ইম্প্যাক্ট হবে, চেঞ্জ হবে। আমি এক্সাম্পল দিব, চিন্তার কিছু নেই। আমি আরেকবার রিপিট করছি, ফিক্সড কস্ট হচ্ছে এমন কোনো কস্ট যেটা মানে তুমি প্রোডাক্ট বানাও আর নাই বানাও কোনো সমস্যা নাই, কিন্তু ওই কস্টের কোনো ভেরিয়েশন বা পরিবর্তন হবে না, কম বেশি হবে না। বাট ভেরিয়েবল কস্ট হচ্ছে এমন কোনো কস্ট যেই কস্টটার ক্ষেত্রে তোমার প্রোডাক্ট যদি বানাও খরচ বাড়বে, আর প্রোডাক্ট যদি না বানাও খরচ হবে না। আমি উদাহরণ দিচ্ছি, লাইক একটু আগে বলেছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম বার্গার শপ বা একটা ফুড কার্ট। হ্যাঁ, একটা ফুড কার্ট যদি আমি বসাতে চাই, ফুড কার্টের জন্য আমার বেসিক কিছু জিনিস লাগবে, লাইক একটা তোমার ছোট একটা গাড়ি ভাড়া করতে পারো বা কিনতে পারো, ঠিক আছে? হতে পারে এই গাড়িটার সাথে তুমি একটা ওভেন কিনবা, একটা বার্নার বা গ্যাস বার্নার বা গ্যাসের চুলা এগুলা কিনবা, ঠিক কিনা? আমি বোঝাতে পারছি? এরকম আরো জি অনেক স্যার। কিছু জিনিস কিন্তু তোমার কেনা লাগবে। এই জিনিসগুলা কিন্তু ইনিশিয়ালি একবার খরচ হবে। এগুলা যদি না কিনো আর খরচ হবে না। মেবি আর তুমি এই বিজনেসই করতে পারবে না, এগুলো তোমার লাগবেই। লাইক তোমার অফিস সেটআপের জন্য টেবিল চেয়ার বা যেটাই হোক, অনেক কিছুই লাগতে পারে টুকটাক। তা আমি আরো একটু ডিটেইলস এক্সাম্পল দিচ্ছি, আরো মনে হয় তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। তো এটা তো এরকম হলো কেন, সরি। হ্যাঁ, তো আরেকবার বলছি যে ফিক্স কস্ট যেটা, সেটা হচ্ছে এমন কোনো কস্ট যেটা প্রোডাক্টের যখন আমি বানাতে চাই আর না চাই খরচটা আছে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে এমন কোনো খরচ, সেটা হচ্ছে গিয়ে যদি তুমি প্রোডাক্ট প্রডিউস করো তবেই খরচ হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটু এক্সাম্পল দিই, লাইক ওই যে আমি বললাম যে তুমি একটা ফুড কার্ট বা একটা বার্গার শপ দিতে চাচ্ছ, তো ফুড কার্টের ক্ষেত্রে তুমি যখন দোকানটা রান করবা তখন তোমার একটা লাইক ওভেন লাগবে। ওভেনের জন্য একটা সার্টেন মেবি খরচ, আমি বললাম যে সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 10K, 10,000 টাকা। তারপরে ওই যে ফুড কার্টের যে কার্টটা যে বানাচ্ছ ওইটার জন্য একটা কিন্তু খরচ আছে, লাইক আমি বললাম ওইটা 100K। এরকম কিন্তু কিছু খরচ থেকে যায়। আবার যেই জায়গাটাতে এটা নিয়ে বসবা ওই জায়গাটাতে সরকারি কোনো ট্যাক্স হতে পারে, ঠিক কি না? সরকারি কোনো ট্যাক্স জি হতে স্যার। পারে, ওই ট্যাক্সের একটা টাকা তোমাকে হয়তোবা দিতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হতে পারে, জায়গাটার মর্গেজ হতে পারে, বা আদার্স অনেক কিছু আছে। এই যে জিনিসগুলা, এখানে অনেকগুলো টার্মসই আছে যেগুলো আসলে আমি এখনো এক্সপ্লেন করি নাই। যেমন মর্গেজটা তোমরা বুঝতে পারছো, মর্গেজটা মানে কি? ওই ঋণ নিলে ঋণের ইজারা যে, বলে। হ্যাঁ, ঋণ নিলে ঋণের যে বিপরীতে দিতে হয়, বা ইজারা, অনেক সময় ইজারা বলে মর্গেজ পেমেন্ট। আচ্ছা, বন্ধক স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, বাংলায় বললে বন্ধক। আচ্ছা,
ট্যাক্সেস যেটা ট্যাক্স তো বুঝতেই পারলাম, ডেপ্থ তো বুঝি, ডেপ্থ হচ্ছে এটাগুলো হচ্ছে কি এটাও ঋণের মতোই একটা ব্যাপার। আর ডিপ্রিসিয়েশন যেটা, ডিপ্রিসিয়েশন মানে ইংরেজিতে যদি বাংলায় যদি বলি, এটা হচ্ছে একটা মেশিন যদি আমি কিনি সেক্ষেত্রে তার পিছনে প্রতি মাসে একটা সার্টেন টাকা আমাকে জমা রাখতে হয়, কারণ মেশিন একটা সার্টেন টাইমের পরে ওটা নষ্ট হয়ে যাবে বা ওটার লাইফ শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি কি এত ডিপে যাচ্ছি না, আমি ফিক্স কস্ট নিয়ে এত স্যার ডিপে শুনতে যাচ্ছি পারিনি স্যার। ফিক্স কস্ট নিয়ে আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট বলতে যাচ্ছি যে যেই জিনিসগুলো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি সেগুলো মনে রাখো। আর আদার যে পয়েন্টগুলো তুমি বুঝতে পারছো না, লাইক ডিপ্রিসিয়েশন, মর্গেজ পেমেন্ট, এগুলো তোমাদের নেক্সট সেমিস্টার একটা কোর্স আছে অ্যাকাউন্টিং, ওইখানে তুমি ডিটেলস শিখে ফেলবা। ঠিক আছে? তো আমি জাস্ট এটাই বলছি, ফিক্স কস্ট মানে এমন কোনো খরচ যেটা ইনিশিয়ালি খরচ করার পরে আর কোনো পরে প্রোডাকশনের সাথে এর কোনো ইম্প্যাক্ট পড়ে না। ঠিক আছে? লাইক আমি বলতে পারি তুমি যেহেতু বসছো, তোমার একটা ছোট লকার লাগবে যেখানে তুমি তোমার টাকাগুলা রাখবা, ঠিক কি না? তো এরকম কিছু খরচ হয়তো বা এই সবগুলা খরচ আমার লাগলো 200K, মানে 2 লাখ টাকা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফিক্স কস্ট। এখন আসি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি? সেটা প্রোডাক্টের ভলিউমের সাথে বা ইউনিটের সাথে এটা কি হয়, মানে প্রোডাক্ট যত সেল হবে বা প্রোডাকশন হবে তার উপর বেস করে কিন্তু এটা ইম্প্যাক্ট ফেলবে। সেটা কিভাবে? মনে করো একটা প্রোডাক্ট, লাইক তুমি যদি একটা ফুডকার্টে যদি বার্গারই বলো, বার্গার শপে বলো বা বার্গারের কথাই বলি, বার্গার বানানোর জন্য আমার বেসিক কিছু র মেটেরিয়াল লাগবে, ঠিক কি না? বেসিক কিছু র মেটেরিয়াল লাগবে, লাইক জি বার্গারের স্যার। প্যাটিটা লাগবে, বার্গারের ব্রেড লাগবে, ঠিক কি না? এখন ইয়েস স্যার। একটা বার্গারের জন্য জেনারেলি বার্গার ব্রেড লাগে একটা, দুটার জন্য কি একটা ব্রেড লাগে? না স্যার, 4টা, মানে সরি 2টা। দুটার জন্য চারটা না, দুটার জন্য দুটা, এরকম 10টার দুইটাই জন্য হ্যাঁ। 10টা, এবং 10টার জন্য আলাদা করে কিন্তু 10টা বার্গারের প্যাটি লাগবে। এবং বার্গারের সাথে তুমি যদি তোমার প্যাকেজের মধ্যে যদি চিজ থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি 10টা চিজও তোমার লেগে যাবে। আমি ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলছি, ঠিক আছে? এবং পাশাপাশি ওই বার্গারটা বানাতে গেলে তুমি যে ওভেনটা একটু আগে কিনেছো, ওই ওভেনটা দিয়ে তুমি যদি কিছু প্রসেসিং করো বা ওভেন বলো বা হয়তো বা যেটা বলতে পারো যে চিলার বলতে পারো বা যেটাই হোক, বা হয়তো বা স্টোভ বলতে পারো, সেগুলাকে যদি প্রসেসিং করো একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস তোমার খরচ হবে। স্যার ভেরিয়েবল কস্ট কি বাড়তে কমতে পারে? এটা প্রোডাক্টের কোয়ান্টিটির উপর বেস করে বাড়তেও পারে কমতেও পারে। যখন একটা প্রোডাক্ট তৈরি হবে সেই অনুযায়ী কস্টিং আলাদা করে বাড়বে। আচ্ছা, আমি আবার শেষ করি। ওকে। যেমন যেই বার্গারটা যিনি বানাচ্ছেন হয়তোবা তাকে একটা সার্টেন ইয়ের জন্য তাকে বলা আছে যে তুমি স্যালারি একটা দেওয়া করে লাগবে, স্যালারি। হ্যাঁ স্যালারি দেওয়া লাগবে, রাইট, এক্স্যাক্টলি। তাকে বলা আছে যে তুমি মাসে 10,000 টাকা পাবা, কথার কথা উদাহরণ দিচ্ছি। এখন মাসে 10,000 টাকা মানে হয়তোবা প্রতিদিন 100টা করে বার্গার বানায়, কথার কথা এক্সাম্পল দিচ্ছি। তাহলে তাহলে মাসে সে কতটা বানালো আর প্রতিটা বার্গারের পিছনে কত খরচ হলো সেটা কিন্তু একটা কস্টিং চলে আসছে। এখন কোনো কারণে যদি কোনো মাসে সে যদি 2 দিন অ্যাবসেন্ট করে বা সে যদি এই কাজটা না করে, হতে পারে তার বেতনটা কিন্তু সে নাও পেতে পারে। এটা কিন্তু তার প্রোডাক্টের উপরে, তার প্রোডাকশনের উপরে কস্টিং সে পাচ্ছে, তাই না? আর প্রপার্টিস অফ ইউটিলিটিস এটা কেমন? যেমন বার্গারটা তুমি যে দিচ্ছ, বার্গারটা ডেফিনেটলি তুমি হাতে করে দিয়ে দিবা না, নেন নিয়ে চলে যান। হয়তোবা তুমি একটা প্যাকেজিং করবা, একটা ফয়েল Yes, পেপার sir, হতে অবশ্যই। পারে, একটা টিস্যু পেপার হতে ওয়ান পারে, টাইম প্লেট। হ্যাঁ ওয়ান টাইম প্লেট হতে পারে যে ইউজেবল প্লেট যেটা ওয়াশেবল, ঠিক কিনা? এগুলা হতেই তো পারে। তোমাকে, জি ওই স্যার। প্লেট গুলা কিন্তু হয়তোবা তুমি আগেই কিনেছো, সেটা ফিক্স কস্ট, কিন্তু প্লেট গুলা বারবার ধোয়ার জন্য খরচ আছে না? হতে পারে বলতে Yes, পারে sir. 25 পয়সা লাগে সাবান কিনতে, মানে ওটা ডিটারজেন্ট কিনতে তোমার 25 পয়সা লাগে, সেটাকে হিসাবে আনতে হবে না যেহেতু বিজনেস করছো। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলে যে তুমি যদি বিজনেস বা যে কোনো কিছু করছো, তুমি 1 পয়সারও হিসাব তোমাকে করতে হবে। মোট কথা ওইটার ওয়াশিং বা আদার যে কস্টিং গুলা, সেটা হচ্ছে বলতেছি আমরা প্রপার্টিস অফ প্রপোর্শন অফ ইউটিলিটিস। এবং পাশাপাশি ওই যে বার্গার শপটা দিয়েছে ওখানে কিন্তু তোমার ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, ঠিক কিনা? ইলেকট্রিসিটি কিসের উপর বেস করে চলে? দেখো প্রতিটা ঘন্টা চললে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তোমার বিল হবে, ঠিক কিনা? তা এইভাবে চলে। জি অথবা স্যার। এমন হতে পারে যে তুমি ইলেকট্রিসিটি না নিয়ে তুমি নিজস্ব ব্যাটারি দিয়েও চালাতে পারো, জেনারেটর দিয়েও চালাতে পারো। সেক্ষেত্রে জেনারেটর ওয়াইজ কিন্তু জেনারেটরের পিছনে কিন্তু প্রতিটা সার্টেন টাইমের জন্য তোমাকে ফুয়েল খরচ আছে, ঠিক জি আছে? স্যার। তো এই যে কস্টিংটা, এই কস্টিংটাকে আমরা বলতেছি ভেরিয়েবল কস্ট। Variable. এটা হচ্ছে একটা প্রোডাক্ট মানে আমি একটু আবার পরিষ্কার করে এক্সাম্পল আগে যেরকম বলছিলাম সেটাই বলি, যে লাইক মনে করো
একটা বার্গারের ব্রেডের দাম হচ্ছে 10 টাকা, ভালো ব্রেড। ঠিক আছে, তুমি বলবা স্যার 5 টাকায় পাওয়া যায়, 5 টাকায় বার্গার গুলা পাওয়া যায় না, বার্গার ব্রেড আরো দাম বেশি হয়। আচ্ছা 10 টাকা দিলাম একটা পার পিস। এখন আমি যদি 10টা বার্গার আজকে সেল করতে চাই, তাহলে বার্গারের ব্রেডের জন্য আমার কিন্তু খরচ হচ্ছে 100 টাকা। জি এবং স্যার। আমি যদি বার্গারের যে প্যাটিটা আছে, ঠিক আছে, সেটা হয়তোবা আমি নিজে না বানাই, কিন্তু আমি হয়তোবা মিট থেকে প্যাটি নিজে বানাতে পারি, হতে পারে, কিন্তু প্যাটি না কিনে এনে মিট থেকে প্যাটিটা আমি নিজে বানাই, তাই না? এখন এই প্যাটিটার জন্য হয়তোবা আমি জানি 1 কেজি মিটের দাম হচ্ছে লাইক 200 টাকা, ঠিক আছে? এখন জি আহ স্যার। 1 কেজি বিটের দাম 200 টাকা, তাহলে আমি জানি 1 কেজি থেকে 10টা প্যাটির বেশি হয় না। উদাহরণ দিচ্ছি, আমি এগুলো জাস্ট বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, এগুলো আসলে আরো কম বলেই চলে যাওয়া যায়, আমি একটু এক্সাম্পল দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তার মানে কি, একটা প্যাটির জন্য আমার খরচ পড়ছে কত, 20 টাকা, এক্সাম্পল দিচ্ছি আর কি আমি, 20 টাকা। জি স্যার। তো এই যে কস্টিং গুলা, এই কস্টিং গুলা কিন্তু তোমার যদি আজকে 10টা ব্রেড তৈরি, 10টা বার্গার লাগে, তার জন্য কিন্তু ডেফিনেটলি তোমার এই 100 টাকার ব্রেড আর 200 টাকার মিট লাগবে। এবং এর সাথে মিটটাকে যখন তুমি পোজিং করবা, কিছু অয়েল, কিছু স্পাইসেস, কিছু চিজেস, তাই না, এগুলো লাগবে কিনা? এগুলো জি কিন্তু স্যার। সবই ম্যাটেরিয়াল কস্ট বা লেবার ভেরিয়েবল কস্ট, এগুলো সবই কি ভেরিয়েবল কস্ট, এগুলো কোয়ান্টিটির উপর বেস করে চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে আসি বার্গারটাকে সাজানোর জন্য। তুমি হয়তো বা, আমি কিন্তু এর সাথে সালাদ টালাদও হতে পারে, এগুলো আমি কস্টিং ধরে ফেললাম। এরপরে মনে করো বার্গারটা তুমি যে দিবা, ওয়ান টাইম প্লেট, তারপর টিস্যু, বার্গার খাওয়ার জন্য টিস্যু একটু বেশি লাগে, এটা তো জানো, যারা বার্গার বাইরে খাইছো ভালোই জানো। তো মনে ইয়েস স্যার। করো 10টা বা 5টা টিস্যু, 5টা টিস্যুর দাম মনে করো 1 টাকা, কথার কথা উদাহরণ দিচ্ছি। তাহলে প্লেটটা, ওয়ান টাইম প্লেটের দাম মনে করো 2 টাকা। তো এরকম 2-3 টাকা করে, 5 টাকা করে অনেক খরচ আছে না? এই খরচগুলো সবই হচ্ছে ভেরিয়েবল কস্ট, কারণ একটা বার্গার কেউ যদি খায়, ওভারঅল তার 5টা টিস্যু লাগবে। 2টা বার্গার খেলে 10টা 12টাও লাগতে পারে, কারণ অনেকের বেশি লাগে, অনেকের কম লাগে। তো আমরা ইউনিফর্ম ধরে মোটামুটি এই কস্টিংটা করে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টকে আলাদা করব। এই কস্টিংটা যখন আমি আলাদা করে হিসাব করব, তারপরে আমি ফাইনালাইজ করব যে আমি কত টাকায় সেলস করব, এবং সেই অনুযায়ী আমার কত টাকা, কত কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি করলে আমার অবশেষে লাভের চেহারা আমি দেখতে পাবো। ঠিক আছে, আমি মোটামুটি ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বোঝার চেষ্টা করলাম। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ সাইফ। হ্যাঁ স্যার, আমরা তো এখানে দুই রকম প্লেট ইউজ করতেছি, একটা কাচের আর একটা প্লাস্টিকের। তো কাচের গুলা কি আমরা ফিক্সড কস্টে ধরবো? কাচের যে প্লেটটা প্রথমে কিনেছো ওটা ফিক্সড কস্ট, বাট ওটা ওয়াশিং বা ওটার মেইনটেনেন্স যে কস্টিংটা, ওটা কিন্তু হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরিয়েবল কস্ট। ওকে, ঠিক আছে, আর থ্যাংক ওয়ান ইউ টাইম স্যার। কিনলে সেক্ষেত্রে কোনো ফিক্সড কস্ট এখানে নাই, একবার দিবে ফেলে দিতে হবে, ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, কারণ হোটেলে যারা বিজনেস করে তারা কিন্তু কি করছে, প্রতিদিনই হয়তোবা তারা 500-600 প্লেট কিনে রেখেছে, ওটা দিয়ে তারা বারবার ওয়াশিং করে করে ইউজ করছে। কিন্তু ওয়াশ করতে গেলে তাদের একটা লেবার হয়তোবা সে প্রতিদিন শুধু প্লেটই ওয়াশ করে, হ্যাঁ, হয়তোবা তার একটা দিনের অর্ধেকটা সময় প্লেটই ওয়াশ করে। বাইরে বাংলাদেশে হয়, বাইরের কান্ট্রিতেও তোমাদের যারা দেশের বাইরে থাকে অনেকেই কিন্তু প্লেট গুলো এগুলো ওয়াশ করে অনেক টাকা পয়সা ইনকাম করে বাইরের কান্ট্রিতে। ঠিক আছে, এটা কিন্তু তার এর পেছনে খরচ আছে, এই খরচটাই হচ্ছে আমি ভেরিয়েবল কস্ট বলছি। তো যাক, আমার মনে হয় এখানে পোর্শনে আমাদের আর কোনো প্রশ্ন নাই। সাইফ, আবার কিছু বলতে চাও? স্যার আমি বলতে চাই অ্যাকচুয়ালি যে ভেরিয়েবল কস্ট তাহলে এটা যে প্রতিবার প্রোডাক্টটা তৈরি করতে যে র মেটেরিয়ালের পিছনে যে খরচটা হয় সেটা ভেরিয়েবল কস্ট শুধু না? র মেটেরিয়াল না, র মেটেরিয়াল, মানে লেবার, মানে প্রপোর্শন, প্রোডাক্টটা তৈরি হতে যে পরিমাণ জিনিসগুলো লাগে অ্যাকচুয়ালি, মানে যেগুলো মানে যে ইউজ হয়। যে কন্ট্রিবিউশন গুলো তার পেছনে হচ্ছে সেগুলো। মানে স্যার প্রোডাক্টটা সেল হওয়া পর্যন্ত যা যা খরচ আছে এক্স্যাক্ট। ওইটাই তো স্যার ভেরিয়েবল কস্ট হ্যাঁ হ্যাঁ, নাকি? মানে ওইটার স্পেসিফিক ওই প্রোডাক্টের জন্য আমাদের যেই খরচগুলো আছে, ঠিক আছে, ওকে স্যার। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। কিন্তু আবার ফিক্সড কস্টটা আমি আগেই বলেছি, ওটা কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটির সাথে কোনো ডিপেন্ড করে না। আর ভেরিয়েবল কস্ট কি প্রোডাক্টের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, একটার জন্য যেরকম খরচ হবে দুটার জন্য তার দ্বিগুণ, তিনটার জন্য 3 গুণ, চারটার জন্য 4 গুণ, এভাবে। আর লাস্ট যে লাইনটা ছিল, কন্ট্রিবিউশন ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস এন্ড দ্য ভেরিয়েবল কস্ট, মানে এইটার লাইনটা একটু ডিটেইলস ডেসক্রিপশনটা আমি পরে বলছি। তো আমরা সামনে যাই। বেসিক্যালি ভেরিয়েবল কস্টের আন্ডারে পয়েন্ট আসলে একটাই, সেটা হচ্ছে লেবার কস্ট, লেবার ম্যাটেরিয়াল আর প্রপোর্শন অফ ইউটিলিটি। ইউটিলিটি মানে ওই যে বললাম টিস্যু টিস্যু পারে, ইলেকট্রিসিটি হতে পারে, গ্যাস হতে পারে, কারণ ওই যে বার্গার বানাতে গেলে তোমার কিন্তু লাইক তুমি জানো যে 1 কেজি মিটকে তুমি বার্ন করলে তোমার কতটুকু গ্যাস খরচ হবে, এটা কিন্তু হিসাব করে বের করতে হবে, এবং সবই অ্যানালাইসিস করা শিখতে হবে।
ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। আমার মনে হয় এগুলো তোমরা বুঝেছো। জি স্যার। অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিয়েছো? আচ্ছা, অ্যাজাম্পশন। এখানে আমি ব্রেক ইভেন যে করছি, এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে যে কস্ট গুলা, রেভিনিউ এন্ড কস্ট, আমি আগেই বলেছি দুটা জিনিস আছে, সেটা কি রেভিনিউ আর কস্ট। এই দুটা কস্টই হচ্ছে লিনিয়ার টু ভলিউম, মানে এখানে কোনোটার দাম কমা বা বাড়ার কোনো ইস্যু নাই, কিন্তু বাজারের প্রসপেক্টে কিন্তু প্রতিটা জিনিসেরই দাম কমে বাড়ে, ইয়েস স্যার। ঠিক কিনা? একটু কিন্তু কমে বাড়ে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এখানে কোনো কিছু দাম কমবে না বা কম বাড়বে না। আমরা যখন প্ল্যানিংটা করছি সবকিছু ইউনিফর্ম আছে, লিনিয়ার। লিনিয়ার মানে কি, দাম যা আছে তাই, বাড়া কমার কোনো চান্স নাই। লিনিয়ার যদি না হতো তাহলে কি হয়, নিচে নামতো না উপরে উঠতো, ঠিক আছে? এখানে ইউনিফর্ম মানে প্রাইসিং গুলো লিনিয়ার হচ্ছে টু ভলিউম, এবং বলতেছে অল ইনফর্ম ইজ নোন অ্যাজ সার্টেনিটি। আমি আগেই বলেছি এখানে আনসার্টেনিটি আমি কনসিডারেশনে রাখছি না, বিভিন্ন প্যান্ডামিক ইস্যু আছে, আরো আদার যে ইস্যু গুলো আছে, এটা কিন্তু আমরা এখানে কনসিডারেশনে রাখতেছি না। আমরা সব বলতেছি সবই সার্টেন, যে 10টা বানালে 10টাই সেল হবে, এরকম ভাবছি। আর লাস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা নিয়ে এখন খুব বেশি ডিটেলস না বলাই ভালো, তারপরে আসলে বলা একটু উচিত। এটা আমরা বেসিক্যালি ওই যে বলেছি ইঞ্জিনিয়ারিং ইকোনমি চ্যাপ্টারের মধ্যে পড়বো। এটা হচ্ছে নো টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি হচ্ছে এমন একটা জিনিস যে সময়ের সাথে সাথে টাকার ভ্যালুর পরিবর্তন হয়, ঠিক আছে? সেটা কেমন, যদি উদাহরণ দেই, আজ থেকে যদি অনেক আগের কথা চিন্তা করো, আমরা অনেক সময় কিন্তু এরকম কিছু এক্সাম্পল আমাদেরকে অনেক সময় বিভিন্ন বইয়ে পেয়েছি বা বলেছি। শায়েস্তা খাঁর আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, মনে আছে? এরকম কথা শুনেছো কখনো? জি স্যার, সমাজ বই আমরা খুব হ্যাঁ, পড়েছি। সমাজ বই জি পড়েছো। স্যার। আচ্ছা, এখন ওই শায়েস্তা খাঁর আমলে 1 টাকার ভ্যালু ছিল এত দাম বেশি, সেটাতে 8 মণ চাল পাওয়া যেত, ঠিক আছে? আর এখন 1 মণ চালের দাম জেনারেলি 2000 টাকা বা 2500 টাকা। জি স্যার। আর তাহলে 8 মণ চালের দাম কত হবে? 8 দুগুণ 16,000 বা 20,000 টাকা ধরি 8 মণ চালের দাম। তার মানে ওই সময়ে যে টাকার 1 টাকার যে ভ্যালু, এখনকার আর এখন সেই, 20,000 টাকা সমান। হ্যাঁ, এখনকার 20,000 টাকা সমান, এক্স্যাক্টলি তাই। এটাকেই বলছি আমি টাইম ভ্যালু অফ মানি, মানে সময়ের সাথে সাথে টাকার ভ্যালুর কিছু পরিবর্তন হয়েছে বলে এটা হয়েছে। এখন এটা কেন হয়েছে? এটা হয়েছে মুদ্রাস্ফীতির কারণে, যেটাকে আমি ইংরেজিতে বললে ইনফ্লেশন বলা হয়, মুদ্রাস্ফীতি। এখন এই মুদ্রাস্ফীতিটা কিন্তু আমাদের বাংলাদেশে বা সব দেশেই, সব কান্ট্রিতেই আছে। যেমন জিম্বাবুয়ে একটা মুদ্রাস্ফীতি এত বেড়ে গেছিল যে বাজারে যখন কেউ যেত মিলিয়ন জিম্বাবুয়ান ডলার নিয়ে যেত, ঠিক আছে? তো স্যার এই ওদের নাকি 50,000 টাকারও নোট আছে হ্যাঁ, যাই হোক, এটা মুদ্রাস্ফীতির জিম্বাবুয়ে। কারণে এরকম হয়েছে। কিন্তু বেসিক্যালি এই মুদ্রাস্ফীতিটা আমরা ধরছি যে ইনফ্লেশন, যে এই জিনিসগুলো আমরা এখন ধরছি যে এরকম কোনো ইস্যুগুলো আমরা এখানে কনসিডারেশনে রাখছি না। হ্যাঁ, মানে টাইম ভ্যালু অফ মানি আমরা কি ধরছি, এটা আমরা কোনো কনসিডারেশনে রাখছি না। আমরা ধরে নিচ্ছি যে এখানে টাকার সাথে টাকার ভ্যালুর কোনো পরিবর্তন জেনারেলি হচ্ছে না। এই যে আমি বললাম নো টাইম ভ্যালু অফ মানি, কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং ইকোনমি করব তখন কিন্তু টাইম ভ্যালু অফ মানি আমরা কনসিডারেশনে আনবো। ইনিশিয়াল লেভেলে আনতেছি না, বাট তখন আনবো। ইভেন তখন কিন্তু আমরা ইনফ্লেশনটাও কনসিডারেশনে আনবো। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, কারণ টাকার যে ভ্যালু কম হচ্ছে। যেমন তোমাকে যদি এখন কেউ রাইট নাও, এখন তোমাকে 1 মিলিয়ন, 1 লাখ টাকা দিল, 1 মিলিয়ন দোকানে 1 লাখ টাকা দিল, দিয়ে বললো ভাই এই 1 লাখ টাকা তোমাকে এখন দেওয়া হলো, আর আজ থেকে 100 বছর পরে 1 লাখ টাকার একই ভ্যালু আছে? জেনারেলি একই ভ্যালু স্যার, থাকার কথা না। তোমরা যারা ঢাকা শহরে মানে তোমাদের হয়তো বা আগের বাবা মা বা তোমার দাদারা ঢাকা শহরে থাকে, আর ধানমন্ডিতে যখন আমরা ছোট ছিলাম, আমি বড় হয়েছে ধানমন্ডির ওই পাশ থেকে, ওই পাশে, তো ওই সময় আমার পরিষ্কার মনে আছে, আমার আব্বা আমাকে ছোটবেলায় বলতো যে আরে ওদিক থেকে জমি কিনলেই তো পারতাম, 10,000 টাকা কাঠা পাওয়া যায়। ধানমন্ডিতে জমি 10,000 টাকা কাঠা, কারণ ধান ক্ষেত ছিল, ঠিক আছে, এবং বিলের মতো ছিল। এখন ধানমন্ডি থেকে এখন 10,000 টাকা জমি কাঠা পাওয়া যাবে? না স্যার। পাগল বলবো। স্যার ইম্পসিবল। ইম্পসিবল, তাই না? ইভেন উত্তরাতেও আমি যেটা জানি, উত্তরা সম্পর্কে আমি যদি বলি, মানে এগুলো ফান করেই বলা, তো উত্তরাতেও কিন্তু যে আমাদের যে দক্ষিণ খান আর ওই পাশে হচ্ছে সেক্টর, হ্যাঁ, তো
এখন দক্ষিণ খানের জমি দাম বেশি ছিল, কারণ দক্ষিণ খানে কিছু মানুষজন থাকতো, আর সেক্টরটা পুরাই ছিল হচ্ছে জঙ্গলের মতো এবং বিল, বিশাল বড় বিল মানে ডোবার মতো ছিল, ওটাকে অ্যাকোয়ার মাঠটা বলা হতো। তো ওই জায়গাটাতে জমির দাম আরো কম ছিল। এখন কেউ সেক্টর দেখে বলবে সেক্টরের জমির দাম কিন্তু এখন বেশি। এই জন্য সময়ের হ্যাঁ সাথে সাথে টাকার ভ্যালু পরিবর্তন হয়। দক্ষিণখানের জমির দাম বুঝতে পারছি কিন্তু এখনো কম। এই যে সময়ের সাথে টাকার ভ্যালু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে এবং মুদ্রাস্ফীতির সাথে যুক্ত। তা আমাদের এগুলা জানতে হ্যাঁ হবে। স্যার, তো ব্যাপারটা কিছুটা আপাতত এরকম। আমরা এগুলাকে কনসিডারেশনে আনতেছি না, কিন্তু চিন্তা করো না, ভবিষ্যতে আনবো। ঠিক আছে, মানে এই সেমিস্টারে আনতেছি না। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই, পরের স্লাইডে যাচ্ছি। তাহলে একটা ছবিতে গ্রাফিক্যালি আমি বোঝানোর চেষ্টা করছি। ইনিশিয়ালি তুমি একটা প্রোডাক্টের জন্য ফিক্সড একটা কস্টিং করলা, সেটা হচ্ছে লাইক এখানে দেখা আছে দেখো $200 বা সামথিং এরকম একটা বলেছে। দেখো এই যে দেখো আমাদের এখানে দুটা কালার আছে, একটা ব্লু কালার, একটা হচ্ছে কালারটার নাম কি, বেগুনি বলা যেতে পারে নাকি, পার্পেল। পার্পল পার্পল। স্যার। পার্পল, আসলে আমি কালার কম চিনি। আচ্ছা পার্পলই হলো বা হোয়াট এভার, তুমি বুঝতেই পারছো। এখানে দুটা পোর্শন দেওয়া আছে, একটা হচ্ছে ফিক্সড কস্টের জন্য খরচ, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টের জন্য খরচ। যে এখানে যে অংশটা দেওয়া আছে, এই যে আমি একটা অ্যারো দিয়ে দিচ্ছি, এই যে অংশটা, এটা কি আমরা বলছি ফিক্সড কস্ট, যে প্রথমে একটা খরচ কিন্তু আমাদের আছে, এরপরে কিন্তু আর কোনো এই খরচটার কোনো পরিবর্তন হবে না। আর ভেরিয়েবল কস্ট কি, যখন একটা প্রোডাক্ট সেল করব সেই অনুযায়ী কিন্তু আমার গ্র্যাজুয়ালি খরচটা লিনিয়ারলি বাড়তে থাকবে। এখন যত বিক্রি করব তত বাড়তে থাকবে, ঠিক কি না? এই যে দেখো আমাদের যে এই যে ব্লু জি কালারের যে স্যার। পোর্শনটা, সেটা কি বলতেছে আমরা, এই যে ব্লু কালারের যে পোর্শনটা, সেটা ভেরিয়েবল কস্ট। সেটাকে আমরা বলতেছি এই যে এই অংশটা, এই যে লাইক এই অংশটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে আমাদের টোটাল কস্টের যে লাইন। সরি হ্যাঁ, সাইফ বলো। স্যার তাহলে কি আমরা বলতে পারি যে ভেরিয়েবল কস্ট বাড়লে প্রফিট বাড়বে, বা প্রফিটের সাথে ভেরিয়েবল কস্ট বাড়ার সম্পর্ক আচ্ছা, আছে? ভেরিয়েবল মানে কস্ট বাড়লে কি কখনো প্রফিট বাড়ে? স্যার কস্ট বাড়লে প্রফিট বাড়ে কেমনে? কস্ট তো মানে খরচ। জেনারেলি আসলে কি কস্ট বাড়লে প্রফিট বাড়ে না, তবে আমাদের প্রফিটের দিকে তাকাতে গেলে আমাদের কিছু কস্ট করা লাগবে, খরচ করা লাগবে। ভেরিয়েবল কস্টটা যদি বেশি হয়, তারপরে সার্টেন একটা টাইম পর্যন্ত আমাদের খরচ না হলে কিন্তু, যদি এখন চিন্তা করি আরে বার্গার বানাতে গেলে 20 টাকা খরচ, বানাবোই না, তাহলে কি আমি 50 টাকায় সেল করতে পারবো? না। এটা হ্যাঁ হচ্ছে স্যার অবশ্যই। ওরকম কিছু না। তো আমি একটু শেষ স্যার করি, তারপর তোমাদের পুরো প্রশ্ন নিব। ব্যাপারটা একটু রিপিট করুন। হ্যাঁ, আমি শেষ করি, তারপর তোমাদের প্রশ্ন নিব। আচ্ছা, তাহলে আমি ওকে। আবার একটু প্রথম থেকে বলছি। এখানে দু ধরনের আছে, যাদের মাইকে একটু সমস্যা, একটু মিউট করে রাখো না, তাহলে সুবিধা হয়, আমাদের নয়েজ আসে। আহ দুটা কস্ট, একটা হচ্ছে ফিক্স কস্ট। সেই ফিক্স কস্টটা দেখো এখানে আমি এখানে বোঝানোই হয়েছে, এই যে ফিক্স কস্টের পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা, এটা কিন্তু আমাদের ফিক্স কস্ট। ইনিশিয়াল একটা খরচ হয়েছে, ওই যে বললাম সেই খরচগুলো হয়তো বা আমার ওই ফুড কার্টটা বসানোর জন্য হতে পারে, আমার ওভেন বসানোর জন্য হতে পারে, আমার গ্যাসের সিলিন্ডারটা কেনার জন্য, এগুলো হচ্ছে আমার ফিক্স কস্ট। আর ভেরিয়েবল কস্টটা কি, ভেরিয়েবল কস্টটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টটা কোয়ান্টিটি, বিক্রির আগ পর্যন্ত হ্যাঁ খরচাটা। একটা প্রতিটা প্রোডাক্ট করে আমরা যদি প্রোডাকশন করি, তার জন্য আমার একটা খরচ হবে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। তো এই দুটা কস্টের সমন্বয় কিন্তু আসলে আমাদের ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোটাল কস্টের লাইন। কেন এখন তুমি বললা স্যার এই লাইনটা দেখতে স্যার ভেরিয়েবল থেকে আসছে, কেন টোটাল কস্টের লাইন? এই লাইনটা দেখো শুরু হয়েছে কিন্তু আমাদের কোথা থেকে, ফিক্সড কস্টের পর থেকে, খেয়াল করে দেখো। Yes, sir. এই জন্য এটাকে আমরা টোটাল কস্টের লাইন বলছি, ঠিক আছে? মানে যেখানে ফিক্সড কস্ট শেষ। হ্যাঁ এক্স্যাক্টলি, সেখান থেকে আমরা ভেরিয়েবল কস্টটা শুরু করেছি। এই জন্য তাহলে টোটাল কস্টটা কি, এই দুটো মিলেই টোটাল কস্টের এই জিনিস চলে আসলো। এখন কি হবে, আমি একটা প্রোডাক্ট সেল করব 10 টাকা দিয়ে, আরেকটা সেল করব, করতে করতে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কিন্তু আমাদের খরচ হতে থাকবে এবং আমি একটা লাভও হতে থাকবে। তো এখন আমি এরপরে যে অংশটা সেটাতে আমি যাই, দেখো তাহলে ক্লিয়ার হবে যে খেয়াল করো, আমরা যখন একটা প্রোডাক্ট সেল করব, আমরা আস্তে আস্তে কিন্তু কোয়ান্টিটি সেলও হবে এবং আমাদের কিছু আয় রোজগারও হবে, রেভিনিউ বাড়তে থাকবে, বাড়তে 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 সার্টেন একটা টাইমের পরে এই টোটাল কস্টের যে লাইনটা, সেটাকে এই আমাদের রেভিনিউটাকে ইন্টারসেক্ট করবে।
আর আমরা যেহেতু কম বেশি জানি, আমাদের এটা জানি যে আমরা যখন দুটা লাইন একই জায়গায় ছেদ করে, তার মানে দুটার পয়েন্টের ভ্যালু ওখানে সমান। তার মানে এই পয়েন্টটাতে দেখো আমাদের দুটা ভ্যালু কিন্তু ইন্টারসেক্ট করেছে। একটা হচ্ছে টোটাল কস্টের লাইন, আর একটা কি রেভিনিউ এর লাইন। এই দুটো যেখানে ইন্টারসেক্ট করেছে, তার মানে কি এই পয়েন্টে আমাদের টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ সমান, আর তার মানে এই জায়গাতে আমাদের হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন তার আগে যদি আমি 10টা প্রোডাক্ট কম সেল করি, মানে আমি এই জায়গায় আছি লাইক, হ্যাঁ দেখো এখানে যদি আমরা গ্রাফিক্যালি দেখি, মনে হচ্ছে 500-র আশেপাশে আমার প্রোডাক্টটা 500 কোয়ান্টিটি। এখানে কি লেখা আছে দেখো, ভলিউম মানে ইউনিট পার পিরিয়ড, মানে প্রতিটা প্রোডাক্ট সেল করা যে কয়টা প্রোডাক্ট, এখানে হয়তো 500 বা 450, আচ্ছা 500ই ধরি। যে 500টা প্রোডাক্ট যদি আমি সেলস করি, তার মানে আমার টোটাল কস্ট আর রেভিনিউ, টোটাল রেভিনিউ কিন্তু সমান। তার মানে মানে কি স্যার 500 আমার কম বিক্রি করলে লস হতে পারে আর বেশি বিক্রি করলে লাভ এক্স্যাক্টলি, হতে পারে। হ্যাঁ, তার মানে কি 500 একটা বিক্রি করলেও আমার কিন্তু কিছু লাভ হবে, Yes, কারণ স্যার। আমার লাভ যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকাটা আমি উঠিয়ে ফেলেছি। আর 500 থেকে একটা কম বিক্রি করলেও কিন্তু আমরা লসের মধ্যে লস থাকবো হবে, সেটা। কিছু লস হ্যাঁ, কিছু লস লস হবে। হবেই, মানে লসের মধ্যে মানে তার মানে কি যখন কিছু সেলই করি নাই, তখন তো ডেফিনেটলি একটা লস করিডোরের মধ্যে আছে। এতগুলো টাকা ইনভেস্ট করলাম, কোনো আয় আয় রোজগার নাই, তার মানে এটা লস। তাহলে মানে ঘুরিয়ে ফিরিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে এই যে ব্রেক ইভেন পয়েন্ট আমি মার্ক করে রেখেছি, তার আগে যতগুলা প্রোডাক্ট কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে আমরা বলতেছি আমাদের লস করিডোর। মানে এখানে আমরা লস দেখবো, কোনো লাভ আসবে না। কিন্তু সার্টেন একটা পিরিয়ডের পরে আমরা কি ব্রেক ইভেনে দেখা পাবো, সেখানে লাভও হলো না, লসও হলো না। আর তারপরে একটা যে করিডোর দেখতে পাবো সেটা কি শুধু প্রফিট। আমাদের বিজনেস করার সময় আগে জানতে হবে যে আমার ব্রেক ইভেন এই বিজনেসটার জন্য কত। এখন ব্রেক ইভেন করে আমি দেখলাম যে আমার বিজনেসের জন্য ব্রেক ইভেন হচ্ছে 500 ইউনিটস। আমি সাথে সাথে বিজনেস শুরু করে দিব না, আমি এবার ফোরকাস্টিং করে দেখবো, ডিমান্ড ফোরকাস্টিং করে দেখবো মার্কেটে, যে বাজারে আসলে আগামী 1 বছরে 500 কোয়ান্টিটি প্রোডাক্ট সেলস হবে কিনা, বা আগামী 6 মাসে, মানে যেটা আমার প্ল্যানিং। হয়তোবা তুমি চাচ্ছ 2 মাসের মধ্যে প্রফিট তুলতে, 2 মাসের মধ্যে কি 500 কোয়ান্টিটি প্রোডাক্ট সেলস হবে কিনা। যদি দেখো 500 কোয়ান্টিটি প্রোডাক্ট সেলস হয়, তাহলে তোমার জন্য বিজনেসটা ফিজিবল, আদারওয়াইজ এটা বিজনেসটা ফিজিবল না। আর যদি মনে করো যে না এই বিজনেসটা দেখছো যে আমার ফিজিবল না, সেক্ষেত্রে কি তোমার এই বিজনেসটা আর করার দরকার আছে? এই বিজনেসটা তোমার স্টার্ট না করাই ভালো হবে। এটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেনের সুবিধা। সে আমাদেরকে একটা প্রথমেই একটা ইনসাইট দিয়ে দেয় যে ভবিষ্যতে আসলে কি ধরনের একটা সিচুয়েশন ধারণা আমাদের, দেয় যে ধারণা দিয়ে দিতে পারে যে আমাদের সবকিছু যদি ঠিকঠাকও থাকে, মানে ওই ধরে নিছি না যে ঝড় বৃষ্টি হবে না, কোনোদিন কোনো ঝামেলা হবে না, কোনোদিন কোনো প্রোডাক্ট নষ্ট হবে না, তার সব আনসার্টিনিটি কিন্তু আমরা আগেই সার্টেন ধরে নিছি। তারপরে আমাদের 500 কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করলে আমরা লাভের মুখ দেখবো। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ। আর তার মানে কি একটা প্রোডাক্ট সেল করলে আমাদের লাভ হবে, আর একটা প্রোডাক্ট কম সেল করলে আমাদের লসের মধ্যে আমরা থেকে যাব। আমরা এই কার্ভটা কি সবাই খাতায় তুলেছি? এখানে ডাটা দেওয়ার দরকার নেই, অন্তত কার্ভটা তুলো, আর বাম পাশে ডান পাশে যা যা লেখা আছে, যেমন কস্ট ইন ডলার বা কস্ট ইন মানি, নিচে লিখতে হবে ভলিউম বা ইউনিট পার পিরিয়ড, আর ওই পয়েন্ট গুলো বুঝছি স্যার। এটা একটা এঁকে ফেলো সবাই খাতার মধ্যে। আচ্ছা আচ্ছা 2 মিনিট। একটু তাড়াতাড়ি করতে হবে।
মনে হয় হয়ে গেছে নাকি? অলমোস্ট স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডান স্যার। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা অ্যাজাম্পশন তোমাদেরকে বুঝাচ্ছি যে আমরা যে আসলে ফাইনালি কি মানে বুঝতে পারলাম ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আমাদের টোটাল কস্ট ইকুয়াল টু কি টোটাল রেভিনিউ। মানে রেভিনিউ মানে কিন্তু আয়, রেভিনিউ মানে কিন্তু লাভ না, রেভিনিউ মানে কি? আয় স্যার। হ্যাঁ, আয়। আর এই রেভিনিউ থেকে খরচ বাদ দিলে তখন কি হবে? প্রফিট। না, অনেক সময় কি হবে, যদি আমার লাভ যা আয় করলাম তার থেকে ব্যয় যদি কম হয় তাহলে প্রফিট। মানে আয় করেছি মনে করো 1,00,000 টাকা আর ব্যয় হয়েছে 90,000 টাকা, তাহলে 10,000 টাকা প্রফিট। জি স্যার। আবার এমন হতে পারে আয় করেছি ইনিশিয়ালি আমরা আয় করেছি 10,000 টাকা আর ইনিশিয়ালি আমাদের একটা ব্যয় করেছে আমরা 2 লাখ টাকা, তাহলে কি এই বিজনেস থেকে আমার কোনো লাভ হয়েছে? লসে আছে। প্রচুর লস। এটা হচ্ছে লস করিডোর বা প্রফিট করিডোর। যাই হোক, আমাদের মনে হয় মোটামুটি অনেকেই করে ফেলছি, লিখে ফেলছি, আমরা একটু সামনেটা যাই। তাহলে এবার কিছু সূত্র জিনিস আমাদের ফর্মুলা আমাদের চলে আসবে। আমরা আগেই বলেছি ব্রেক ইভেন মানে হচ্ছে আমাদের কি, যেখানে টোটাল রেভিনিউ, সেটা কি আমাদের যে টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল, এই ফর্মুলাটা সবাই আগে লিখো তোমরা সবাই, যে কোনটা স্যার? এই যে ব্রেক ইভেন পয়েন্ট কোথায় যখন হয় তখন কি বলতে পারে আমাদের, সেই পয়েন্টে কি টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট, ঠিক কি না? জি স্যার। লিখে ফেলো, এই লাইনটা লিখে তার নিচের লাইনটা লিখো, আমি বুঝিয়ে দিচ্ছি। শুধু তো দুইটা ইকুয়েশনই তুলবো, ওই বিইপি এটা তো তুলবো না, না? আমাদের 3টা লাইনই লিখে ফেললে ভালো, মানে এই এর পরের লাইনটাই আসলে বিইপি আসে আর কি, ব্রেক ইভেন পয়েন্ট আসে। স্যার যে টিক মার্ক করা লাইনটা লিখছি স্যার। আচ্ছা, তারপরের লাইনটা লিখো, তারপরের লাইনটা লিখো স্যার লেখা এবং হচ্ছে। তারপরে এটা লিখো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি। এই স্লাইডটা আজকেই পেয়ে যাবা। আর বইয়ে তোমাদের যাদের কাছে বই আছে, সবার কাছে নাই, চ্যাপ্টার 23 তে ব্রেক ইভেন আছে, রিডিং পড়ে দেখতে পারো, বোঝার জন্য আরো সুবিধা হতে পারে। মার্টার টেসলার বইতে চ্যাপ্টার 23। চ্যাপ্টার 23, মানে আমার বই দেখছি 23 তে আছে, এখন অন্যদের কি অবস্থা, অনেক সময় এডিশনের কারণে একটু কম বেশি হয়, ইয়েতে দেখলে তো হবে, ব্রেক ইভেন চ্যাপ্টারটা ঢুকে দেখলেই হবে। আচ্ছা, তাহলে এবার আমি বলি, আমি এই ফর্মুলাটা আমি একটু ডিটেইলস ডেসক্রিপশন দিচ্ছি। আমাদের কি টোটাল রেভিনিউ ইকুয়াল টু কি টোটাল কস্ট। আচ্ছা, রেভিনিউ মানে কি বলতো? আমার আয়, তাই না? আচ্ছা, এবার চিন্তা করো, আমাদের কস্টিং এর ব্যাপারে যদি আমি আগে কথা বলি, কস্টে যদি বলি, কস্ট আমাদের দু ধরনের আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, সেটার সাথে প্রোডাক্টের সাথে কোয়ান্টিটির সাথে তার কোনো ইম্প্যাক্ট নাই, আছে নাই। আর তার সাথে একটা কস্ট আছে ভেরিয়েবল কস্ট। এখন প্রোডাক্ট যদি একটা বানাই, ভেরিয়েবল কস্ট যেটা, দুইটা বানালে 2, আর কিউ সংখ্যক বানালে কি হবে? কিউটা হচ্ছে আমাদের কত কোয়ান্টিটি আমি প্রোডাক্টটা বানিয়েছি সেই অনুযায়ী। এখন যেই কয়টা প্রোডাক্ট বানিয়েছি ওই কটা প্রোডাক্টই তো সেল করেছি, জি স্যার, তাই না? সেটা তো হিসাব করব, কারণ আমি ধরে নিছি যা বানাইছি সবই সেল হবে, সব সার্টেন ধরে নিছি, কোনো আনসার্টেনটি এখানে হিসাবেই রাখিনি। তাহলে মনে করো একটা প্রোডাক্টের দাম হচ্ছে এস টাকা, আর কিউ পরিমাণ প্রোডাক্ট সেল করলে কত খরচ হবে, মানে মানে আয় হবে এস কিউ টাকা, তাই না? আরেকটু বলেন স্যার এই ফর্মুলাটা। মানে হচ্ছে আমাদের টোটাল কস্টের মধ্যে কস্ট আছে দুই রকম, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট তো ফিক্সড কস্টই, ওটার সাথে কোয়ান্টিটি কোনো ইম্প্যাক্ট নাই। আর ভেরিয়েবল কস্ট যেটা, সেই ভেরিয়েবল কস্টটা আসলে কি দু ধরনের হতে পারে।
সরি, দু ধরনের মানে কষ্ট অনেক টাইপের হতে পারে। ভেরিয়েবল কস্টের মধ্যে আছে কি, যে একটা প্রোডাক্ট সেল করলে আমার যেই পরিমাণ কস্ট হবে, দুটো বিক্রি করলে তার দ্বিগুণ, আর কিউ সংখ্যক দ্বিগুণ করলে কষ্ট হবে। এই জন্য ভি কিউ, ভি হচ্ছে ভেরিয়েবল কস্ট আর কিউ হচ্ছে কি কোয়ান্টিটি। এখন যেই কয়টা কোয়ান্টিটি। প্রোডাক্ট কিউ সংখ্যক প্রোডাক্ট বানালাম সেই প্রোডাক্ট গুলোই তো আমি সেলস করেছি, তাই না? আয়ের আয় বলতে গেলে কি, আয় আমার কখন হবে, যখন আমি এই প্রোডাক্টটা বাজারে বিক্রি করতে পারবো, তাই না? এখন বাজারে যে বিক্রি করব, আমি তো কিউ সংখ্যক প্রোডাক্ট বিক্রি করব, এখন প্রতিটা প্রোডাক্টের দাম ধরলাম আমি এস টাকা, সেলিং প্রাইস। এস মানে সেলিং প্রাইস, একটা প্রোডাক্টের দাম হচ্ছে সেলিং এস প্রাইস। টাকা, আর কিউ সংখ্যক বিক্রি করলাম, মানে এইটা সমান হচ্ছে তো, মানে ফাইনালি কি বলতে পারি, এস ইনটু কিউ ইকুয়াল টু এফ প্লাস ভি কিউ। এটাই হচ্ছে আমাদের ওভারঅল কি বলা যেতে পারে, এটাই হচ্ছে ফাইনালি আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের এই যখন ব্রেক ইভেন পয়েন্ট হয় তখন এরকম। এখন এখান থেকে যদি আমরা বের করতে চাই কিউ এর ভ্যালু, এর পরের লাইনে খেয়াল করো, যদি আমি বলতে চাই কিউ ইকুয়াল টু হোয়াট, তোমরা বের করতে পারবা? কি করতে হবে, এসটা এই এমন করতে হবে না যে বাম পাশে লেফট সাইডে আমাদের ভি কিউটা নিয়ে আসলে ভালো হয়, তারপরে কিউটা কমন নিয়ে নিলাম, নিয়ে তারপরে এইটা যদি ওই পাশে চলে যায়, মানে আমাদের খুব ইজিলি যদি আমরা এটাকে মডিফাইড করি, হ্যাঁ স্যার, বুঝতে আমরা পারছি। কিন্তু ফাইনালি এই কিউ ইকুয়াল টু আমরা বলছি এটা পাবো। জি স্যার। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আমরা এই কোয়ান্টিটিটা আমরা কিন্তু পেয়ে যাব। আর এই যে এখানে তোমার প্রশ্ন হতে পারে, স্যার এখানে যে আপনি এরকম কেন লিখলেন ব্রেক ইভেন পয়েন্ট এক্স, এটাই আসলে কিউ, এটাই কি আসলে, এটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে কিউ কোথায়, এই যে কিউ, আমি একটু আলাদা করে লিখি। এটা কিন্তু আমাদের মোট কথা, এই কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করলে আমাদের কি হবে, আমার আমরা ব্রেক ইভেন খুঁজে ইভেন্ট পাবো। পয়েন্টে যাব। হ্যাঁ, আচ্ছা, এখন মানে এই কোয়ান্টিটি, এখন তার মানে কি দাঁড়াচ্ছে, এই কোয়ান্টিটি যদি প্রোডাক্ট সেল করি আমাদের, তাহলে এই কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করলে আমাদের কত টাকা রেভিনিউ হবে, এটা একটা জিনিস চলে আসতে পারে না, কত টাকা রেভিনিউ হবে। তাহলে মনে করো জি স্যার। এত কোয়ান্টিটি, একটা প্রোডাক্টের দাম মনে করো 10 টাকা, আর আমি বিক্রি করেছি এত কোয়ান্টিটি, তাহলে কি এই ব্রেক ইভেন পয়েন্টের সাথে যদি রেভিনিউ বা সেলিং প্রাইসটা আমি গুণ করে দেই, তখনই আমি ব্রেক ইভেন পয়েন্টের জন্য কত রেভিনিউ হবে সেটা পেয়ে যাবো না? জি স্যার। আচ্ছা, তাহলে সেটাকেই এইভাবে অনেক বইয়ে লেখে, সেটা হচ্ছে এরকম, ব্রেক ইভেন পয়েন্ট ডলার সাইন দেয়, হ্যাঁ, এটা সাবস্ক্রিপ্ট করে নিচে ডলার সাইন দেয়, দিয়ে এইভাবে লেখে। আমি তো এখানে ফ্র্যাকশনাল ভাবে লিখতে পারছি না, তো আমি মোটামুটি যেভাবে লেখা যায় সেভাবে লিখছি, এস মাইনাস ভি। এটা কি, এই যে যেটা লিখলাম এখন, সেটা কিন্তু আমাদের কোয়ান্টিটি, এটা কি আমাদের কোয়ান্টিটি, আর আমরা চাই যে এই কোয়ান্টিটিতে কত টাকা আমি পাবো, সেটা হচ্ছে এস, মানে এত টাকা সেলস, এত কোয়ান্টিটি সেলস করছি, প্রতিটার দাম এক, মনে করো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 100 কোয়ান্টিটিতে, একটা প্রোডাক্ট সেল করলে আমার পাই হচ্ছে 10 টাকা, ঠিক আছে, সরি 100 কোয়ান্টিটি একটা প্রোডাক্ট সেল করলে আমি দেওয়াই 10 টাকা, তাহলে যেহেতু ব্রেক ইভেন 100 তে, তার মানে কি 10 ইনটু 100, তার মানে 1000 টাকা আমি ব্রেক ইভেন পয়েন্টে আয় রোজগার করতে পারবো। আমরা মোটামুটি সূত্র আলোচনা করেছি, একটা অঙ্ক করি, আর স্লাইডের মধ্যে আরো কিছু অঙ্ক আছে, এটা নেক্সট দিন করবো, সময় বেশি নাই, খুব সিম্পল একটা অঙ্ক করি। আচ্ছা, মনে করো একটা প্রসেসের মধ্যে বললো ফিক্সড কস্ট হচ্ছে $1000, আর ভেরিয়েবল কস্ট বললো $1, ঠিক আছে, আর বললো প্রোডাক্টের সেলিং প্রাইস $3, ওকে। এখন এই ম্যাথটা যদি আমরা করতে চাই, আমরা বের করতে চাচ্ছি ফাইন্ড আউট দা ব্রেক ইভেন পয়েন্ট, সেটা কি হবে, এক্স। এক্স কেন, ওই যে ব্রেক ইভেন পয়েন্ট, যেটা, এটা কি পারবো আমরা? $500। এটা কি $500 হবে স্যার? 3 মাইনাস, $500? হ্যাঁ হ্যাঁ, তাই তো হওয়ার কথা, কারণ এটা কি করছি আমরা এখানে যদি করি, তার মানে আমাদের এই যে ফর্মুলা অনুযায়ী কি হবে, এটা যদি আমরা লিখি, 1000 বাই 3 হ্যাঁ হ্যাঁ মাইনাস 1। হ্যাঁ 3 - 1,
দ্যাট ইজ খুব সিম্পল, 1000 $500 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, এই হচ্ছে আমাদের ওভারঅল। এটা হচ্ছে ইট উইল বি $500 না, আসলে 500 500 Quantity. মানে ইউনিট। ইউনিট বা কোয়ান্টিটি, ঠিক আছে? এটা হচ্ছে 500 আর কোয়ান্টিটি। আমরা যেহেতু ডলার দিয়ে করছি তাহলে কোয়ান্টিটি হইলো কি বলবো? কোনটা ডলার দিয়ে করেছি বাবা? এই যে আমরা কোন ফর্মুলাটা ইউজ করেছি, আসলে এই ফর্মুলাটা ইউজ করেছি, এই যে একটু আগে যে ফর্মুলাটা, এই যে ব্রেক ইভেন পয়েন্ট এক্স দিয়ে ফর্মুলাটা ইউজ করেছি। দেখো আচ্ছা আচ্ছা, আমরা নিচেরটা ইউজ হ্যাঁ, করলে ডলার দিয়ে বুঝছি। গুণ করতে পারি। আমরা এখানে যদি এই 500 কে 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা ব্রেক ইভেন ডলার পেয়ে যাবো।